এটা কথা বলছেন মূলত জনাব হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন সার্জিস আলম, যিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, আমি যদি ভুল না করে থাকি। মানে দুজনকে আমরা খুব জুটি হিসেবে চিনি, আমরা এক কথায় হাসনাত সার্জিস এভাবে বলি। কথা বলছেন মূলত জনাব হাসনাত আব্দুল্লাহ। এবং এরপর যে কয়েকটা ঘটনা ঘটলো, এখানে বক্তব্যটার মধ্যেই বেশ আপত্তিকর ইস্যু আছে, যেখানে এক ধরনের মব উস্কে দেওয়ার বক্তব্য আছে। কেউ কেউ এটাকে আমরা যদি এভাবে দেখতে চাই যে তিনি হিট অফ দ্য মোমেন্ট বলে ফেলেছেন। হিট অফ দ্য মোমেন্ট বলা যায় না, মানে একেবারেই বলা যায় না। আমি আগেও বলেছি এরা আমার খুবই স্নেহভাজন, কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে তাদের বয়স বা যাই বলি নাই, ম্যাচুরিটি, এগুলোর ব্যাপারে তাদের সতর্ক হতে হবে। কিন্তু এরপর আরও একটা ঘটনা ঘটেছে যেটাকে আমি আরও ভয়ঙ্কর বলে মনে করি। ইয়ার্কি নামে একটা পেজ আছে, আমরা চিনি অনেকে। এটা মানুষ ফান, অনেকেরই নানান রকম উইট ফান স্যাটায়ার করে। তাদের এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্স বা আন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল মানে অ্যালাইনমেন্ট থাকতে পারে কখনো কখনো। খুব মন দিয়ে দেখি না, অনেকে শেয়ার করলে আসে, তো থাকতে পারে কেউ কেউ এটা নিয়ে অভিযোগও করতেন বা করেন। যাই হোক, আমার আলোচনার বিষয় সেটা না। কিন্তু ইয়ার্কি একটা স্টেটাস দিয়েছিল, সেখানে তারা তাদের স্বভাবসুলভ ভঙ্গিতে ফান করছে এভাবে। এক ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয় অভিভাবক হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে তার সহমত ভাইদের বলছেন, পরেরটা কিন্তু কোট আনকোট, আমি এই জায়গাটাই নিতে চাই, সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর, মোজাম্মেল ... এখানে মব মারানিরা যে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ, মানে যারা মব বলছে তাকে সহই মব জাস্টিস। আমি আবার পড়ি, সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর, মোজাম্মেল। এখানে মব মারানিরা যে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ। উপরে ইয়ার্কি লিখছে, ভাগ্যিস আমরা মব জাস্টিস বলি নাই, আল্লাহ বাঁচাইছে। যেহেতু মব জাস্টিস কেউ বললেই তাকে ধরবে। একটা মব জাস্টিস না, উনি ক্ষুব্ধ ছিলেন, মব মারানি বলেছেন। আমিও মব জাস্টিস কখনোই বলি না, মবের হাতে কোনোদিন জাস্টিস হয় না, মবের হাতে যেটা হয় ভায়োলেন্স হয়। যাই হোক, এইটাই শেষ হয়ে যায়নি, এটা স্টোরি হলো আসলে এই কারণে। এই স্টেটাসের নিচে জনাব হাসনাত আব্দুল্লাহ এসে মন্তব্য করেছেন, সেখানে তিনি বলছেন, এটাই সত্য, আমি এটা বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে। হাসনাত আব্দুল্লাহ বলছেন, আমি আবারও পড়ি, এটাই সত্য, আমি এটা বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, জনাব সার্জিস তেমন একটা কথা বলেনি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনে এক ধরনের সায় দেখা যেতে পারে, কারো কারো মনে হতে পারে, কারো মনে নাও হতে পারে। এই দুজন আমাদের দেশে তো বটেই, সারা বিশ্বে, বিশেষ করে ভারতে খুবই পরিচিত মুখ। ভারতের বিভিন্ন নিউজ মিডিয়া তাদের বিভিন্ন বক্তব্যকে নিয়ে নিউজ করে, সুতরাং তাদের প্রতি ফোকাস আছে। জনাব হাসনাত এখানে একেবারে ক্লিয়ারলি মব উস্কে দিচ্ছেন, এবং ইয়ার্কির পেজে এসে তিনি যেটা করেছেন তাতে আর এটাকে হিট অফ দ্য মোমেন্ট এভাবে বলা যায় না। ক্লিয়ারলি মনে হবে যে উনি শান্ত মাথায় সুস্থভাবে আবারও ওই অবস্থানটাকে এন্ডোর্স করছেন। এটা খুবই অ্যালার্মিং ব্যাপার, এটা খুবই অ্যালার্মিং ব্যাপার। ওনার মন্তব্যে যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নির্মূল হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত, মানে সন্ত্রাসী আওয়ামী লীগের যারা আছে, যদিও আমি প্রায় 90 বা 100% আওয়ামী লীগের লোকজন সন্ত্রাসী, তাদেরকে নির্মূল হওয়া পর্যন্ত এটাই তার অবস্থান। মানে এই যে মব যাবে এবং তারা তাদের ব্যবস্থা নেবে, এটাই তার অবস্থান। আমি বিশ্বাস করি তাদের সদিচ্ছা, তাদের কোনো খারাপ পরিকল্পনার সাথে, তারা কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে আমি ট্রুলি মনে করি না। তারা তাদের ক্ষোভ থেকে কথা বলেন, তারা তাদের সদিচ্ছা থেকেই কথা বলেন আমি মনে করি। এবং তারা যেহেতু রাস্তায় নেমেছেন, তারা মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে ক্রোধ এবং ঘৃণা, যে রেজিম চলে গেছে, তাদের যে সন্ত্রাসী বাহিনী রয়ে গেছে, তাদের প্রতি অনেক বেশি হবে, এটাও স্বাভাবিক। অ্যাবাভ অল তাদের যে বয়স, এই বয়সে আবেগের ইন্টেন্সিটিও বেশি থাকে। কিন্তু তারা যে জায়গায় এখন অপারেট করছেন, তারা খুবই ফোকাসের মধ্যে আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন আহ্বায়ক জনাব হাসনাত, এবং আমি জানি না ছাত্রদের রাজনৈতিক দল যেটা ঘোষিত হতে যাচ্ছে তাতে উনি যাবেন কিনা, গেলে উনি খুব গুরুত্বপূর্ণ পদে থাকবেন নিশ্চিতভাবেই। সেখানে এসে তিনি যখন এই ধরনের মন্তব্য করেন,
খুব খারাপ বার্তা দেয় আমাদের রাষ্ট্রকে। আমি বারবার বলি জনাব হাসনাতকে আমি অনেক জায়গায়, জনাব সার্জিসকে আমি অনেক জায়গায় যেতে দেখি, যে গিয়ে শুধু আন্দোলনরত মানুষদের সাথে না, তারা সরকারের সাথে মধ্যস্থতা করছে, সরকারের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন। এই জিনিসগুলো আসলে ভালো বার্তা দেয় না। এই জিনিসগুলো ভালো বার্তা দেয় না এই কারণে যে এগুলোতে হয়তো তাদের এক ধরনের সক্ষমতা দেখা যায়, যে তাদের বিরাট ক্ষমতা আছে, তারা ওটা করতে পারেন, সেটা করতে পারেন। একদিকে মব ম্যানেজ করছেন, একই সাথে সরকারকে চাপ দিচ্ছেন বা সরকারকে তারা ইনফ্লুয়েন্স করছেন, তাদের বিরাট প্রভাব আছে সরকারের উপরে। কিন্তু দিনের শেষে এগুলো প্রত্যেকটাই খুব খারাপ বার্তা দেয় আসলে আমাদেরকে। এই দেশে সরকার কাজ করছে না। 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর সরকার শপথ নেওয়ার কথা বলছি, সেটা ঘটা এক জিনিস, আর 6 মাস পর একই ঘটনা ঘটা একেবারে ভিন্ন জিনিস। সরকারের সমস্যা আছে, সরকারের সমস্যা থাকতেই পারে। তারা গেছেন, তারা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চেয়েছেন, আরও বেশি পদক্ষেপ চেয়েছেন, এবং সরকারও টু সাম এক্সটেন্ট রেসপন্ড করেছে। অপারেশন ডেভিলস হান্ট নামে একটা অপারেশন শুরু করেছেন, অনেক গ্রেফতার হচ্ছে। কিন্তু এই শয়তানদের খুঁজবেন এবং ধরবেন, তো এত শয়তান আমাদের এখানে ছিল, এতদিন পদক্ষেপ নেননি কেন? প্রশ্ন আসতে পারে। একটা সরকার স্পন্টেনিয়াসলি এগুলো করার কথা ছিল, কিন্তু এখন রীতিমতো অভিযান করে করা হচ্ছে। এটা আরেক আলোচনা। জনাব হাসনাত দেখছেন তাদের আগের প্রতিবাদ বা সব কিছু, এবং আমি সার্জিসকে একটু যোগ করতে চাই, তাকে নিয়ে আমি কথা বলেছি আগের দিন রাতে, মানে যখন এই ঘটনা ঘটেছে গাজীপুরে, সেদিনই রাতে যারা সার্জিসও স্টেটাস দিয়েছেন যে তারা সবাইকে দেখে নেবেন, তারা যাচ্ছেন গাজীপুরে। একই ধরনের হুমকি ব্যক্তিগতভাবে, যে আমরা জনগণ একত্র হয়ে আমরা মব তৈরি করে কাজ করব। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, সরকারের উচিত হবে তাদেরকে বার্তা দেয়া, তাদের বন্ধুরা যারা সরকারে আছেন, উপদেষ্টা আছেন, তাদের উচিত হবে তাদের বন্ধুদেরকে শান্ত করা। আমিও এই ভিডিওটা করছি, আমি জানি না তারা দেখবেন কিনা, তাদের চোখে পড়বেন কিনা। এটারও উদ্দেশ্য আমি তাদেরকে শান্ত করতে চাই, যে তাদেরকে বিপদ সম্পর্কে সতর্ক করতে চাই, যে তাদের সাথে দেখা হলেও আমি ঠিক একই কথাটাই বলবো। এমন পদক্ষেপ নেওয়া খুব বড় বিপদ তৈরি করছে। মানে বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর এগুলো হতে পারে, যে কোনো কিছু করা যাবে, শত্রুকে ক্রাশ করে দিতে হবে, নাহলে সে তোমাকে শেষ করবে। এগুলো সঠিক কথা না। শত্রুকেও আমরা কিভাবে এমন জায়গায় নিয়ে যাব যে সে আমার প্রতি বিপদ না, হুমকি না, সেটারও পদ্ধতি আছে, এটা না। আর শত্রু সত্যিই ফিরে আসতে পারে কিনা এবং আমাদের বিপদ ঘটাতে পারে কিনা, এটা নিয়ে আমার 100% কনফিডেন্স আছে যে সেই সম্ভাবনা নেই। কিন্তু এই জুজুর ভয় কেউ তৈরি করার চেষ্টা করছে। সেটাও কেন করছে সেটা নিয়ে আরেকদিন আলাপ করব। চারপাশের নানা লক্ষণ দেখে দীর্ঘদিন থেকে বলছিলাম আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ, এই অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেয়া কিংবা বানচাল করার চেষ্টা, এই চেষ্টাকে আমরা ষড়যন্ত্র বলতেই পারি, ষড়যন্ত্র হবে। অনেকেই বলছিলেন এই ধরনের কথাবার্তা। আমি আসবো সেই জায়গায়, কিন্তু অত্যন্ত একটা অ্যালার্মিং বিষয় সামনে এলো, তাই এটা নিয়ে আলাদাভাবে কথা বলতে হচ্ছে। প্রধান উপদেষ্টাও কি একই জায়গায় চলে যাচ্ছেন, একই রকম বক্তব্য নিয়ে প্রাথমিকভাবে চলে এসেছেন? এই প্রশ্ন আমাদের করতে হবে। 2 দিন আগে এলডিপির মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিমের সাথে আমি একটা টকশোতে ছিলাম। সেখানে অ্যাঙ্কার তাকে, সেদিনই তাদের বৈঠক হয়েছিল, মানে 13টা দলের সাথে। আমরা জানি যে প্রথম 4টা দলের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন, পরদিন 13টা দলের সাথে বসেছেন, সেখানে তার দল ছিল এবং তিনি নিজে ছিলেন। তারা যখন নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন তখন কি ধরনের অনুভূতি হয়েছে বা তারা প্রধান উপদেষ্টার কাছে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন, সেই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয় তিনি বলতে গেলেন, উনি বললেন যে উনি তার বক্তব্য শুনে খুব বেশি খুশি হতে পারেননি, বরং তার মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে। তারপর তিনি কি বললেন সঞ্চালকের প্রশ্নের জবাবে, সেটা একটু শুনি আমরা। 2টি প্রশ্ন আমার। একটি হচ্ছে যে আপনি যখন নির্বাচন দ্রুত দিতে বলেছেন, 5 আগস্টে ঘোষণা করতে বলেছেন, তখন মাননীয় প্রধান উপদেষ্টা কিছু বলেছেন কিনা ইন রেসপন্স? তিনি স্পেসিফিকভাবে কিছু বলেন নাই, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হয়। এছাড়া প্রধান উপদেষ্টা মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়েও মানে এক ধরনের রহস্য, এক ধরনের মানে ধোঁয়াশা, এক ধরনের ঘোলাটে, মানে এটা কেমন জানি বুঝতে পারিনি জিনিসটা আর কি। সেজন্যই বলছি আর কি যে আমরা তো রাজনৈতিক কর্মীরা মাঠে আছি একটা নির্বাচনের জন্য, এবং এটা আমরা বিশ্বাস করি যে নির্বাচনের সমাপনী বক্তব্যের কোন কথা থেকে আপনার রহস্য সৃষ্টি হলো সেটা যদি জিজ্ঞেস করি। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছে যে দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে নির্বাচন হবে। ও মাই গড।
তো এই কথাটাতে একটু আমার মধ্যে একটা হিমশীতল একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর কি, কারণ আমরা আসলে তাহলে আমরা বুঝতে পারছি প্রধান উপদেষ্টা বলছেন দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে নির্বাচন হবে, এটা জনাব সেলিম তার ভাষায় বলেছেন। আমি ওনাকে এই কথাটা পাবলিকলি বলার জন্য সাধুবাদ জানাই। ইনফ্যাক্ট অন্যান্য কিছু কিছু দল এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে এরপর উনি কী বলেছেন সেটা নাই বলি, বা এই ধরনের আলাপ কেউ কেউ করেছেন, কিন্তু আমি মনে করি 13 দলে যারা ছিলেন তারা পাবলিকলি এই কথাগুলো বলা দরকার, কারণ প্রধান উপদেষ্টা তাদের কাছে এই তথ্যটা দিয়েছেন। আমি ধারণা করি আস্তে আস্তে তিনি জনগণের উদ্দেশ্য বলতে শুরু করবেন, মানে দেশের যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচন কেমনে হবে। আমরা এখন সোজা সাপটা যদি বলি, প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা ইজ ভেরি মাচ অ্যালাইন টু এনসিপি এবং জামায়াতে ইসলামী। এনসিপি নাহিদ ইসলামের মার্চ মাসে রয়টার্স এএফপির বক্তব্য কথা রিপিটেডলি বলেছে। আমি এই কথাগুলো রিপিট হলেও বলতেই থাকি, কারণ এগুলো আমাদের কানে থাকতে হবে, এবং কেউ যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন অন্তত এখান থেকেও যাতে সেই ধারণা পান। তিনি নির্বাচন না হতে পারার বা সংশয়ের পেছনে আইনশৃঙ্খলার পরিস্থিতির কথাই বলেছিলেন। জামায়াতের আমির পাটগ্রাম থানা হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়াকে ইন্ডিকেট করে বলেছিলেন এভাবে কিসের নির্বাচন, মানে কিভাবে এরকম সময় নির্বাচন হতে পারে, কিসের নির্বাচন হতে পারে, মানে নিরাপত্তাকে অজুহাত হিসাবে বা যুক্তি হিসাবে তাদের ভাষায় দেখিয়ে। এখন প্রধান উপদেষ্টাও একই কথা বলছেন। তিনি বৈঠকে বসেছিলেন, তার একটা প্রেক্ষাপট আছে। তার আগের দিনই বাংলাদেশের তার আগের দিন ডিজাস্টারটা ঘটেছিল, কিন্তু বৈঠকের আগের দিন ঘটেছিল একটা খুবই অ্যানার্কিক সিচুয়েশন। একটা হচ্ছে মাইলস্টোন স্কুল এবং কলেজে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে স্টুডেন্টরা দীর্ঘ 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। তারা দফায় দফায় বেরোতে গিয়েও পারেননি, এবং পরবর্তীতে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করা হয়েছিল। শুধু ঘেরাও না, সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে সচিবালয়ের যানবাহন ভাঙচুর করা হয়েছে। অত্যন্ত নৈরাজ্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির পর তিনি বসছেন এবং তার বক্তব্যে যখন এইভাবে এই পরিস্থিতিতে যখন ইন্ডিকেট করছেন, তার মানে এর আগের দিনের এই দুটো ঘটনাকেই তিনি ইন্ডিকেট করছেন। আমি বলছিলাম ওই দুটা ঘটনাকে কেউ ব্যবহার করছে না কেন? যারা নির্বাচনের পরিবেশ নেই, আইনশৃঙ্খলার অবস্থা ভালো না বলে যারা নির্বাচনকে পেছাতে চান, তারা কেন আওয়াজ করছেন না? কিন্তু আমি এটাও বলে রেখেছিলাম এ দুটো ঘটনাও সব ঘটনার সাথে যুক্ত হয়ে ইউজড হবে। গোপালগঞ্জে যেমন ঘটনার পর যেন হান্নান মাসুদ খুব সময় লাগেনি, খুব দ্রুত এভাবে কিসের নির্বাচন করবে এই সরকার, এসব বলেছেন। কিন্তু দেখা গেল এই দুটো ঘটনাকে মাথায় রেখে রাদার প্রধান উপদেষ্টা, রিপিট, প্রধান উপদেষ্টা এই রকম কথা বলছেন। মজার ব্যাপার, আমরা আসলে প্রধান উপদেষ্টাকে যদি এই প্রশ্ন এখন করি, দেশের আইন শৃঙ্খলার অবস্থা দীর্ঘদিন থেকে খারাপ, অনেকবার বলেছি, শোরগোল করেছি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো সরানোর মতো বা পরিবর্তন, মানে আমরা প্রায় একটা কথা বলছি, এটা পরিবর্তন করলেই যে সব ঠিকঠাক হয়ে যেত, নট নেসেসারিলি, কিন্তু এটা হতে পারতো যে আমরা প্রধান উপদেষ্টার আন্তরিকতা বুঝতে পারতাম যে উনি চেষ্টা করছেন। হয় ওনার ক্যাবিনেটের আর কাউকে এখানে দায়িত্ব দেয়া, আমরা জানি না কেউ এটাকে সমর্থন করবেন কি না। জেনারেল শাখাওয়াত যখন প্রথম দায়িত্ব নিয়েছিলেন সবচেয়ে ভঙ্গুর অবস্থায়, তিনি বেশ ভালোই কাজ করছিলেন বলে আমরা বাইরে থেকে মনে হচ্ছিল। তারপর তার কিছু এক বক্তব্য নিয়ে সবার খুবই ক্ষোভ হলো, তাকে সরিয়ে দেওয়া হলো। তিনি ক্যাবিনেটে আছেন কিন্তু সরিয়ে দেওয়া হলো। তিনি বা আর কেউ যারা বেটার পারফর্ম করছেন, অথবা বাইরে থেকে কাউকে এনে এখানে দেয়া, এটা শুধু উপদেষ্টা না, ওখানে একজন বিশেষ সহকারীও আছেন। সব কিছু মিলে এই মন্ত্রণালয় তো খুবই খারাপ চলছে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কৃষি মন্ত্রণালয়ও রাখা হয়েছে। এই হচ্ছে ডক্টর ইউনূসের ম্যানেজমেন্টের স্টাইল। তিনি যদি এই পরিবর্তন করার চেষ্টা করতেন, তিনি যদি কোনো সিরিয়াসলি কাজ করার চেষ্টা করতেন বা একটা কমিটি করে দিতেন যারা এই আইন শৃঙ্খলাকে আলাদাভাবে দেখবে, বিশেষভাবে দেখবে, তাহলে বুঝতাম যে তিনি চেষ্টা করছেন। তাহলে তো তিনি চেষ্টা করছেন না। তিনি চেষ্টা করছেন না। কেন করছেন না? তিনি বা এখন এই প্রশ্নগুলো তাকে সরাসরি করে ফেলাও বিব্রতকর মনে হয়। আমরা প্রায় বলতাম সরকারের একটা অংশ আছে যারা চায় এই পরিস্থিতিগুলো থাকুক এবং আরও খারাপের দিকে যাক। সো এই আলাপটা সামনে আনা যায়, যে আলাপটা এখন আসছে। এখন প্রধান উপদেষ্টাও কি এই চক্রকে এন্ডোর্স করছেন? আমি আবারও বলছি, আইনশৃঙ্খলার অবস্থা যে জায়গায় যাচ্ছে এটা সত্যিই খারাপ, কিন্তু আমরা সরকারের কোনো সিগনিফিক্যান্ট পদক্ষেপ নেওয়া তো দেখি নাই। বিভিন্ন জায়গায় যখন মব বিভিন্ন নামে, কখনো ধর্মের নামে, কখনো বিপ্লবের নামে, সোকল বিপ্লবের নামে, এটা সোকল বলি কারণ এটা কোনোভাবেই বিপ্লব ছিল না, যাই হোক,
কারো খারাপ লাগলেও কিছু করার নেই। বিপ্লবের নামে বিপ্লবী লোকজন, এমনকি তাদেরকে এন্ডোর্স করার চেষ্টা করা হয়েছে মবকে। ইভেন জনাব নাহিদ ইসলাম বলেছেন এরা বিপ্লবের ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতাই নাকি অনেক ক্ষেত্রে মব, কোনো ক্ষেত্রে মবকে প্রেশার গ্রুপ বলা হয়েছে। সো এই সম্মতি উৎপাদনের চেষ্টা হয়েছে এবং মবের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের উপরে অনেকেই হামলে পড়েছেন। আমি তাদের একজন, আমার উপরেও প্রচুর আক্রমণ হয়েছে এগুলো নিয়ে। সো এগুলো যখন ঘটছে কোনো পদক্ষেপ তো আমরা সেই অর্থে সিগনিফিক্যান্টলি দেখিনি সরকারের দিক থেকে, কোনো একটা জায়গায় কখনো দেখিনি। তো তা যদি হয়ে থাকে তার আন্তরিকতা কোথায়, আমরা এই প্রশ্ন করব। অথচ আইনশৃঙ্খলার পরিস্থিতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, উচিত ছিল যাবতীয় সব কিছু পারলে আরও কমিয়ে উচিত হতো এই জায়গায় সম্পূর্ণ ফোকাস করা। শুধু নির্বাচনের জন্য না, একটা রাষ্ট্রের সবচেয়ে বেসিক রুটিন কাজের মধ্যে এটা আসে। এটার জন্য এরকম অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজন নাই যে সংস্কার অনেক লম্বা কথা বলবে, সেরকম এটা দরকার নেই। একটা 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারেরও জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সেটাকে ঠিকঠাক স্ট্যান্ডার্ডে মেনটেন করা। আমরা জানি পুলিশ বাহিনীর সমস্যা আছে, কিন্তু পুলিশ বাহিনীর সাথে সাথে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে। কি করছে সরকার? আবারও বলছি, কোনো চেষ্টা দেখছি না, কোনো পরিবর্তন করার টেন্ডেন্সি দেখছি না। গোপালগঞ্জে যে ঘটনা হলো, ন্যূনতম রাজনৈতিক খোঁজখবর রাখা মানুষ এটুকু প্রেডিক্ট করতে পারত, আমরা অনেকেই করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা হবে নাকি বোঝেননি। আমি আসলে মনে করি যাবতীয় সব গোয়েন্দা সংস্থা সঠিক তথ্যই দিয়েছিল এবং কনস্পিরেসি থিওরি বলতে পারেন কেউ, কিন্তু আমি এটাকে একটা অল্টারনেটিভ থিওরি হিসেবে বলতে চাই। সেটা হচ্ছে হতে দেয়া হয়েছে, কারণ এগুলো প্রত্যেকটা অ্যাকুমুলেট করছে। সচিবালয়ে শোনা গেছে ঢুকতে দেওয়া হয়েছে, অনেকেই এখানে যারা ছিলেন যে পুলিশ ঢোকার ক্ষেত্রে বাধা দেয়নি, অথচ সেই বল প্রয়োগটা আমি একটা ভিডিওতে বলেছিলাম, সেই বল প্রয়োগটা গেটের বাইরেই হতে পারতো, যাতে গেটের মধ্যে দিয়ে ঢুকতে না পারে, কিন্তু গেট ভেঙে ঢুকে গেছে। এটা আসলেই খুব সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। দেখা গেল যে সরকারের এই উইংগুলো কাজ করতে পারছে না। এখন প্রধান উপদেষ্টা নিজে বলছেন, প্রধান উপদেষ্টার মতো মানুষ নিজে যদি এই কথাগুলো বলেন, এটা অত্যন্ত অ্যালার্মিং। জনাব সেলিম যখন এই কথাটা প্রথম বললেন, আমি টকশোতে বসে আমার মুখ দিয়ে ও মাই গড স্পন্টেনিয়াসলি বেরিয়ে গেছে। এটা আসলে ও মাই গড বলার মতো ব্যাপার। আমরা এটুকু জানছিলাম যে প্রধান উপদেষ্টা অন্তত তার যে সম্মান রক্ষার জন্য তিনি যে কথা দিয়েছেন জাতির কাছে, সেটা রক্ষা করবেন, কিন্তু আর মধ্যে অন্য অনেকেই এই ধরনের চেষ্টায় আছে। কিন্তু ওনার এই বক্তব্যের পর আমরা এই সন্দেহটা রাখবো। আমি বলছি না নিশ্চিতভাবেই তিনি এর অংশ, কিন্তু এই সন্দেহটা আমরা প্রকাশ করে রাখবো, তিনি কি এটার অংশ? কারণ স্টেক ইজ সো হাই, বাংলাদেশের ভবিষ্যৎ আমরা আসলে কারো উপরে এইভাবে ছেড়ে দিতে পারি না, যেন তেন কিছু হতে পারে, এই পরিস্থিতিতে ছেড়ে দিতে পারবো না, সরি। সুতরাং আমরা আশা করি, আমরা মনে করি, আমরা যারা সচেতন নাগরিকরা আছি তাদের জায়গা থেকে শোরগোল করবে এবং রাজনৈতিক দলগুলোকে খুবই ভিজিল্যান্ট হতে হবে। প্রয়োজন তাদের আস্তে আস্তে মাঠে নামার চিন্তা করতে হবে, যাতে এই ধরনের কোনো চেষ্টা হালে পানি না পায়। প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সিরিয়াসলি নিতে হবে। কেউ বলতে পারেন যে অনেক বেশি সেন্সিটিভিটি দেখাচ্ছে কিনা। আমি বলি সিচুয়েশনটা এখন এতটাই নাজুক, এতটাই টার্ময়েলের মধ্যে আছে, আমরা এতটাই ক্রান্তি লগ্নের মধ্যে আছি, এখন অত্যন্ত ছোট বিষয়কে বেশ বড় করেই দেখা উচিত হবে। এতে হয়তো কখনো কখনো বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এটা আমাদের বিপদ থেকে বাঁচাবে। আমাদের খুব সতর্ক হতে হবে।